পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় যিনি ছিলেন পরিবর্তনের প্রতীক, আজ তিনিই কি রাজনৈতিক অস্তিত্বের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে? মমতা ব্যানার্জি, যে নারী একা হাতে ৩৪ বছরের বাম শাসন ভেঙে ইতিহাস লিখেছিলেন, আজ কি তিনি নিজেই ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে, নাকি রাজনীতির ময়দানে আবারও ঘটতে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রত্যাবর্তন? কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন রাজ্যের রাজনৈতিক মানচিত্র যেন এক মুহূর্তে বদলে গেল। আর ঠিক সেই সময় কয়েক মাইল দূরে নিজের বাড়িতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ডাক দিলেন, বাম, অতি বাম, জাতীয় শক্তি, সবাইকে একজোট হতে হবে বিজেপির বিরুদ্ধে। এই দৃশ্যটাই যেন এক বিশাল রাজনৈতিক বিদ্রুপ। যে মমতা একসময় বামপন্থীদের অস্তিত্বহীন করে দিয়েছিলেন, আজ তিনিই আবার তাদের হাত চাইছেন। মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে। ১৯৭৬ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। তারপর ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ১৯৮৪ সালে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। যাদবপুর লোকসভা আসনে সিপিআইএমের প্রবল শক্তিশালী নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে গোটা ভারতকে চমকে দেন তরুণী মমতা। সেই জয় শুধু একটি নির্বাচন ছিল না, এটা ছিল এক নতুন রাজনৈতিক চরিত্রের জন্ম। তারপর বহুবার তিনি হেরেছেন, অপমানিত হয়েছেন, কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। মমতার সবচেয়ে বড় শক্তি ছিল তার স্ট্রিট ফাইটার ইমেজ। তিনি ছিলেন রাজপথের নেত্রী। মিছিল, আন্দোলন, ধর্না, পুলিশের লাঠি, সবকিছুর মধ্য দিয়েই তৈরি হয়েছিল তার রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপর আসে সিঙ্গুর ও নন্দীগ্রাম। এই দুই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ বদলে দেয়। জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন মমতা। নন্দীগ্রামে পুলিশের গুলিতে সাধারণ মানুষের মৃত্যু বাম সরকারের বিরুদ্ধে জনরোষ বিস্ফোরিত করে। আর সেই ক্ষোভের ঢেউয়ে ভেসেই ২০১১ সালে পতন ঘটে ৩৪ বছরের বাম শাসনের। মমতা ব্যানার্জি হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই শুরু হয় তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায়। বিরোধী মমতা থেকে প্রশাসক মমতা। আর এখানেই শুরু হয় সমস্যাও। বিরোধী নেত্রী হিসেবে তার জনপ্রিয়তা ছিল বিস্ফোরক, কিন্তু প্রশাসক হিসেবে তাকে ঘিরে বাড়তে থাকে দুর্নীতি, দলীয় দাদাগিরি, সিন্ডিকেট রাজ, কর্মসংস্থানের অভাব এবং স্বজনপ্রীতির অভিযোগ। বিশেষ করে ভাইপো অভিষেক ব্যানার্জিকে ঘিরে তৈরি হওয়া ক্ষমতার কেন্দ্র তৃণমূলের ভেতরেই অস্বস্তি তৈরি করে। দলের অনেক পুরনো নেতা মনে করতে শুরু করেন, তৃণমূল আর আগের সেই মাটি মানুষের দল নেই। একসময় মানুষ ভাবত দলের বাকিরা দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু মমতা ব্যক্তিগতভাবে সৎ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবমূর্তিতেও ফাটল ধরতে শুরু করে। আর ঠিক তখনই বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের সবচেয়ে বড় সুযোগ খুঁজে পায়। হিন্দুত্ব, জাতীয়তাবাদ, অনুপ্রবেশ ইস্যু, কেন্দ্রীয় শক্তি, সবকিছু মিলিয়ে বিজেপি ধীরে ধীরে পশ্চিমবঙ্গে শক্তিশালী হতে থাকে। আর সেই উত্থানের মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু একসময় নন্দীগ্রাম আন্দোলনে মমতার ডান হাত ছিলেন, তিনিই পরে হয়ে ওঠেন তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। ২০২১ সালে নন্দীগ্রামে মমতাকে হারানো ছিল প্রতীকী ধাক্কা, আর ২০২৬ সালে বিজেপির ক্ষমতায় আসা যেন সেই প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি। এখন প্রশ্ন হচ্ছে, এখানেই কি শেষ? রাজনীতির ইতিহাস বলে মমতা ব্যানার্জিকে কখনো সহজে শেষ বলে দেওয়া যায় না, কারণ তিনি বারবার প্রমাণ করেছেন চাপ যত বাড়ে তিনি তত বেশি লড়াই করেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রথমত তার বয়স, দ্বিতীয়ত দলের ভেতরের বিভক্তি, তৃতীয়ত বিজেপির সংগঠন ও কেন্দ্রীয় শক্তি, এবং সবচেয়ে বড় বিষয় মানুষের মানসিক ক্লান্তি। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, যে নারী একসময় অসম্ভবকে সম্ভব করেছিলেন, তিনি কি আবারও রাজপথে ফিরে এসে নিজের পুরনো ফাইটার ইমেজ ফিরিয়ে আনতে পারবেন, নাকি পশ্চিমবঙ্গের মানুষ এবার সত্যি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে? সময়ের উত্তর সময়ই দেবে। কিন্তু এটুকু নিশ্চিত, মমতা ব্যানার্জির রাজনৈতিক গল্প এখনও শেষ হয়নি। কারণ ভারতীয় রাজনীতিতে কিছু চরিত্র থাকে যারা হারলেও গল্পের কেন্দ্র থেকে কখনো পুরোপুরি সরে যায় না। আর মমতা ব্যানার্জি সম্ভবত সেই চরিত্রগুলোরই একজন।